ইউনুস বাহিনীকে এবার আলটিমেটাম। ইতিমধ্যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে যাতে জঙ্গি সংগঠনগুলি আর বেড়ে উঠতে না পারে সেজন্য সিদ্ধান্ত নেমে পড়েছে। পাশাপাশি সেনাবাহিনীও কাজ শুরু করে দিয়েছে। এদিকে আজ রাতে সেনাপ্রধান ভয়াবহ ঘটনা ঘটায়। ডক্টর ইউনুস, সার্জিস, হাসনাত, উপদেষ্টা সবার উপর কঠিন প্রভাব পড়ে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘুরে যায়, ক্ষমতার পালাবদল হয়। সেনাবাহিনীকে ঘিরে, সেনাবাহিনীকে গণমানুষের মুখোমুখি দাঁড় করাতে গিয়ে যে কাণ্ডগুলো গত দুদিন ঘটলো, আমরা এখন দেখতে পাচ্ছি হাওয়া উল্টো দিকে ঘুরছে। সেনাবাহিনীকে কেন্দ্র করে এখন দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে। তারা মোটামুটি মুখোমুখি অবস্থান নিতে শুরু করেছে। অবশেষে মুখ খুলল সেনাপ্রধান। হাসনাতের সকল অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিল। নিজের দিকে সকল অভিযোগ ছাত্র নেতাদের উপরই চাপিয়ে দিল। হাসনাতের বয়ানকে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা বলেও মন্তব্য করেছেন। সেনাপ্রধানের এমন বিবৃতির পর অনেকেই তার পক্ষ নিচ্ছে, বিপরীতে হাসনাতদের বিপক্ষে চলে যাচ্ছেন। এতে করে দেশ দুই ভাগে বিভক্ত হতে চলেছে। পরিস্থিতি হঠাৎ করে পরিবর্তন হয়েছে। আচমকাই অতি সক্রিয় হয়ে উঠেছে সেনাবাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী সাভারে বাংলাদেশ সেনার ৯ম ডিভিশন ঢাকার দিকে এগোচ্ছে। রাজনীতির অঙ্গনে এখন মূল বিষয় যেন আওয়ামী লীগের পুনর্বাসন। সবাই এখন আওয়ামী লীগ। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে, সমালোচনা চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটে নাই। বাংলাদেশে একটা নতুন নতুন ঘটনা ঘটতেছে, ঘটনা প্রবাহ এমন ভাবে হইতেছে যে এটার সাথে মনে হয় এটার লিঙ্ক, এটার সাথে মনে হয় এটার লিঙ্ক, আর কিছু কিছু স্বার্থান্বেষী মহল গোফে তা দিতেছে। এই এনসিপি গেল, এনসিপি আর্মির বিরুদ্ধে কথা কইছে, এইবার আর রক্ষা নাই। হ্যাঁ, অনেকেই এখন রক্ষা পাবে না, সবার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন ধরেই সেনাপ্রধানকে নিয়ে অনেক কথা উঠেছিল। ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, বিশাল একটি কাণ্ড ঘটে গভীর রাতের মধ্যে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে সার্জিস, হাসনাত, ডক্টর ইউনুস তারা বক্তব্য দেয় এবং তাদের সেনাপ্রধানের সাথে কি কি কথা হয়েছে এবং সেনাপ্রধান কি শেখ হাসিনাকে দেশে আনতে চাচ্ছেন কি চাচ্ছেন না, তারা কিন্তু আজকে তাদের বক্তব্য দিয়ে স্পষ্ট ক্লিয়ার করে। অন্যদিকে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সবকিছুই আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে, সমালোচনা চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটে নাই। আমি আমার বক্তব্যর শেষ অংশে আপনাদেরকে কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ তুলে ধরবো। তার আগে একটু সূচনায় আপনাদের কিছু কথা বলে যাই। বাংলাদেশের জুলাই বিপ্লব যখন সফলভাবে সংগঠিত হয়েছে এবং বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পালায়ন ঘটেছে, তখন এই শেখ হাসিনার পালায়নে কারা কারা ভূমিকা পালন করেছে সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে তালিকাবদ্ধ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনগুলোতে এই মানুষগুলো যাতে কোনো অবস্থায় সুপ্রতিষ্ঠিত হতে না পারে, ভালো ফেজ নিয়ে অবস্থান করতে না পারে, সে কারণে একটি বড় ধরনের মাস্টার গেম চলছে বাংলাদেশে। এবং সেই মাস্টার গেমের অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় এই সকল বীরদেরকে, সে ছাত্র জনতার মধ্য থেকে বীর, সেনাবাহিনীর মধ্য থেকে বীর, বিভিন্ন অঙ্গন থেকে বীর, যারাই দেশপ্রেমিক তাদেরকে বিভিন্ন সার্কেলে বিতর্কিত করে তাদের ইমেজকে ডাউন করে জনতার কাছে বিতর্কিত করার একটি প্ল্যান তারা হাতে নিয়েছে। ওই প্ল্যানের অংশ হিসেবেই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নতুন ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী তারা যাতে কোনো অবস্থায় শক্তভাবে দেশপ্রেমিক হিসাবে পরিচিতি লাভ করতে না পারে, সে কারণেই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য দিয়ে চলেছেন। এই বক্তব্যগুলো কেউ আপনাকে পুশ করে দেয়াচ্ছে, উৎসাহ দিয়ে দেয়াচ্ছে, অথবা আপনার প্রতি অনেক বেশি আবেগতাড়িত হয়ে ভালোবাসা দেখিয়ে এমন কিছু শিখাচ্ছে যে আপনি যে কোনো কারণেই হোক আপনি চাপে পড়ে বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য দিচ্ছেন। দেখবেন মন্তব্য বক্তব্যগুলোর দিকে খেয়াল করলে হঠাৎ করে একটা বক্তব্য দিল গতকালকের, আজকে সেটার সাথে আবার মিল পাবেন না। আজকেরটা দিল, কালকে মিল পাবেন না। আবার আমি একটা বক্তব্য দিলাম, আমার বন্ধুর বক্তব্যের সাথে মিল পাবেন না। এই যে না পাওয়া, এটাই হচ্ছে একটা পরিকল্পনা, এটাই হচ্ছে একটা ফাঁদ। এই ফাঁদে যারা পড়ে স্বভাবতই তারা তাদের মূল যে চেতনা, মূল যে স্পিরিট, সেই স্পিরিটটা থেকে সে ধ্বংস হয়ে যায়। আমি গত সবগুলো ভিডিওতে বলেছি, বাংলাদেশের পূর্বে এই যে 53 বছর গিয়েছে, এই 53 বছরের বিভিন্ন শাসক আমরা দেখেছি, বিভিন্ন শাসন ব্যবস্থা দেখেছি। আমরা বিএনপির সাথে জামাতকে বসতে দেখেছি, জামাতের সাথে আওয়ামী লীগকে বসতে দেখেছি। রাজনৈতিক অঙ্গনে একে অপরের সাথে বসেছে, আন্দোলন করেছে, কথা বলেছে। এটাই পলিটিক্স।
এই পলিটিক্সে কত কথা, কত কিছু যে আলোচনা হয় রুমের ভিতরে, বেডরুমে, বাহিরে, মঞ্চে, এই বক্তব্যের কোনো শেষ নেই। এই রাজনৈতিক সৌন্দর্যতাটা অনেক সময় খারাপ পরিস্থিতি নিয়ে আসে, অনেক সময় ভালো পরিস্থিতিও নিয়ে আসে। আজকে আমার পক্ষে গেলে আমি আপনাকে সাধুবাদ জানাই, আমার বিপক্ষে গেলে কালকে আপনি আমাকে তুলোধনা করেন। এটাই হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। আজকের এই গত 5ই আগস্টের যে ঘটনাটি সংগঠিত হয়েছে বাংলাদেশে, সেই সংগঠিত হওয়ার পিছনে বাংলাদেশের যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে হচ্ছেন এই তরুণ উদ্দীপ্ত ছাত্রদের নেতারা, যারা আমাদের পাশে সবসময় থেকেছে। পাশাপাশি এই উদ্দীপ্ত ছাত্র নেতাদেরকে ব্যাকআপ দিয়েছে এদেশের সকল রাজনৈতিক সংগঠন, এবং সকল রাজনৈতিক সংগঠনের ব্যাকআপের পরবর্তীতেই আমাদের সাথে সংযুক্ত হয়েছে তথা যখন পরিবেশটা দেশ স্বাধীন করার মতো সিচুয়েশন হয়েছে, শেখ হাসিনার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, তখন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সুকৌশলে আমাদেরকে সেই জায়গায় ব্যাকআপ দিয়ে দেশকে রক্ষা করা হয়েছে। যদি আর একটা দিনও জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব চুপ থাকতেন, বাংলাদেশে আরো 20-50 হাজার মানুষ মারা গেল, শেখ হাসিনা পদত্যাগ করতেন না। বঙ্গভবনের যেমন দেয়ালের একটা ক্ষতি হয় নাই, সেনাবাহিনী চাইলে গণভবনেরও একটা দেয়ালের ক্ষতি কেউ করতে পারতো না। আপনাকে বুঝতে হবে হিকমত এবং কৌশলটা। এই গণভবনের পাশ থেকেই বহু মানুষ মিছিল করে গিয়েছে, একটা টোক্কা পর্যন্ত দেয় নাই। যখন আর্মি সেখান থেকে দরজা খুলে দিয়েছে, তখন সবাই গণভবনের ছাদে গিয়ে মিছিল করেছে, সুইমিং পুলে গোসল করেছে। তারপরে শেখ মুজিবুর রহমানের সেই ভাস্কর্য টেনে টেনে ভেঙেছে, সেনাবাহিনী সেখানে সাথে থেকে ভাঙতে সাহায্য করেছে। কে কখন কি করেছে জাতির কাছে স্পষ্ট। এই কাজগুলো যখন সংগঠিত হয়েছে, তখন পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে একেবারে কমপ্লিটলি ধারণা হয়ে গিয়েছে এই বাংলাদেশের কিছু মানুষদেরকে যদি বিতর্কিত করে অনৈক্য সৃষ্টি করা না যায়, তাহলে এই বাংলাদেশের এই স্পিরিটটার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশে তাদের ষড়যন্ত্র টিকবে না। সে কারণেই এখন তারা টার্গেট করেছে বাংলাদেশের বেশ কিছু মানুষদেরকে, যারা আগামীর বাংলাদেশ গড়তে অনেক অবদান রাখতে পারে, আমি বিশ্বাস করি। সেই টার্গেটের অংশ হিসেবে এদেরকে এখন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়া হচ্ছে। অবশেষে মুখ খুলল সেনাপ্রধান। হাসনাতের সকল অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিল। নিজের দিকের সকল অভিযোগ ছাত্র নেতাদের উপরই চাপিয়ে দিল। হাসনাতের বয়ানকে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা বলেও মন্তব্য করেছেন। সেনাপ্রধানের এমন বিবৃতির পর অনেকেই তার পক্ষ নিচ্ছে, বিপরীতে হাসনাতদের বিপক্ষে চলে যাচ্ছেন। এতে করে দেশ দুই ভাগে বিভক্ত হতে চলেছে। হাসনাতের অভিযোগের জবাবে কি বলল সেনাপ্রধান? সব মিলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সম্প্রতি আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনাবাহিনী থেকে চাপ পেয়েছেন বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এমন দাবির প্রথম দুদিনে সেনাপক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না এলেও অবশেষে তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর। নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। হাসনাত আবদুল্লাহর এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে নেত্র নিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বইকি অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসাবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। এর আগে ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ দাবি করেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন ও ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে রিফাইন আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। সুনির্দিষ্টভাবে তিনি বলেন, সেনানিবাস থেকে 11 মার্চ দুপুর 2:30 এক বৈঠকে তাদেরকে এই নয়া আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা ও সংসদের আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়। তার পোস্টের পর ওই রাতেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেনাবাহিনীকে গণমানুষের মুখোমুখি দাঁড় করাতে গিয়ে যেই কাণ্ডগুলো গত দুদিন ঘটলো, আমরা এখন দেখতে পাচ্ছি হাওয়া উল্টো দিকে ঘুরছে। সেনাবাহিনীকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি, ছাত্রদের যে দল এনসিপির মধ্যেই এখন দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে। তারা মোটামুটি মুখোমুখি অবস্থান নিতে শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যে পোস্ট দিয়েছিলেন দুদিন আগে, সেটিকে কেন্দ্র করে গত 2 দিন যা ঘটে গেল, হাসনাত আবদুল্লাহর সঙ্গে সেনা সদরে যিনি গিয়েছিলেন সেই সার্জিস আলম হাসনাতের কথা বিরোধিতা করে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। এর আগে থেকে আমরা বুঝতে পারছিলাম শনিবার বিভিন্ন গণমাধ্যমে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জনে যেসব মন্তব্য করছিলেন, তাতে এটুকু আমরা স্পষ্ট হচ্ছিলাম যে এটিকে কেন্দ্র করে
জাতীয় নাগরিক কমিটির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে। তারাই দেখা করতে চেয়েছিল সেনাপ্রধানের সঙ্গে এবং তারা এসেছিল, তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছে এবং হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যগুলো দিয়েছে, সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ, সেনাপ্রধান তাদেরকে চার্জ করেছে, সেনাপ্রধান তাদেরকে হুমকি দিয়েছে, হুমকি শুয়ে বলেছে তোমাদের বয়স কম, তোমরা বোঝো না, এই বয়সে আমরা 40 বছর, এই বিষয়ে আমরা 40 বছর কাজ করছি, এগুলো কিছুই না। সার্জিস আলমের স্বীকারোক্তিতে সেগুলো বেরিয়ে এসেছে। সার্জিস আলম তার স্ট্যাটাসে যদিও একটু নরম কণ্ঠে বলার চেষ্টা করেছেন সহযোদ্ধার প্রতি, যে সহযোদ্ধাদের কোনো ভুল হলে আমরা শুধরে দিতে চাই। আমার মনে হয় না যে বিষয়গুলো এখন সেইভাবে ঠিক আছে। এখন মূল বিষয় যেন আওয়ামী লীগের পুনর্বাসন। সবাই এখন আওয়ামী লীগ পুনর্বাসন করা যাবে না, চেষ্টা প্রতিহত করা হবে, আওয়ামী লীগের দর্শকদেরকে প্রতিহত করা হবে, এইরকম একটা আওয়ামী লীগকে ঘিরে একটা সাজলো। কেন এই যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হলো, সেটা একেবারেই অপ্রত্যাশিত। যেখানে সামনে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে কি অংশ নেবে না নেবে এই প্রসঙ্গ নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন হঠাৎ করেই চলে আসলো আওয়ামী লীগের নাম। আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি হবে না? এই সমস্ত নানান বিষয় নিয়ে চলছে। নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সদ্য পদত্যাগী উপদেষ্টা, তিনি বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। আসলে আওয়ামী লীগ যে পুনর্বাসনের চেষ্টা, কিভাবে সেটা কি সত্যি? কারা করছে, কিভাবে করছে? আওয়ামী লীগ কি বলছে যে আমরা মানে পুনর্গঠিত হচ্ছি বা আমরা নতুন করে রাজনীতি শুরু করব, নির্বাচনে অংশ নেব? সেটাও কিন্তু শোনা যায়নি। বরং মোহাম্মদ আরাফাত বলছে যে ইউনূসকে রেখে আওয়ামী লীগ নির্বাচন যাবে না, নির্বাচন নিরপেক্ষ হবে না, এবং বলছে যে আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন প্রশ্নই ওঠে না, শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে। তারপরেও কেন আসছে এই রহস্যটা উন্মোচন হচ্ছে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায়, তবে তাদেরকেও প্রতিহত করা হবে। এটা তো সাংঘাতিক হুমকি। যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায়, তবে তাদেরকেও প্রতিহত করা হবে। তার মানে এরকম কি হয়েছে? ক্যান্টনমেন্ট ভারত কি এক হয়ে গেল যে তারা আওয়ামী লীগের রাজনীতি পথ তৈরি করে দিতে চায়? সত্য কিনা এই সব প্রশ্নের উত্তর কিন্তু মিলছে না। কেননা যত এই সমস্ত বক্তব্য সবই কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হচ্ছে। বিএনপি এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। বিএনপি একই কথা বলছে যে মানে স্বৈরাচারের সাথে কোনোভাবেই আপোষ না, তাদের রাজনীতি প্রতিহত করা হবে, এইসব কথাবার্তা বলছে। তো অন্য দলেরও কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। বরং মাহমুদুর রহমান মান্না ভালো কথা বলেছেন যে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা নিয়ে এখন বাংলাদেশের প্রায় সব মানুষের মধ্যে একটা চিন্তা, আসলে কোন দিকে যাইতেছে। এই যে বাংলাদেশে একটার পর একটা নতুন ঘটনা ঘটতেছে, ঘটনা প্রবাহ এমন ভাবে হইতেছে যে এটার সাথে মনে হয় এটার লিঙ্ক, এটার সাথে মনে হয় এটার লিঙ্ক, আর কিছু স্বার্থান্বেষী মহল গোফেতা দিতেছে। এই এনসিপি গেল, এনসিপি আর্মির বিরুদ্ধে কথা কইছে, এইবার আর রক্ষা নাই। কেউ তো বলতেছে 7 দিনের মধ্যে বলে পোলা মানে এগুলো সব অ্যারেস্ট হয়ে যাবো। কিন্তু ভাই আমার তো মনে হয় না আর্মি এই ধরনের কোনো অ্যাকশনে যাবে। যে ঘটনাটা ঘটছে এটা যদি প্ল্যানিংও হয়ে থাকে, হইতেও পারে, আমরা কিছু জানি না ভাই। কারণ প্ল্যানিং করে রাজনীতিতে খেলা সব পার্টি খেলে, তাই না? যেমনটি ধরেন কিছুদিন আগে মাহফুজ সাহেব জামাত সম্পর্কে একটা কটূক্তি করলো। তো মাহফুজ সাহেব যে কটূক্তিটা করলো আমরা সবাই জানি। এই সেই মাস্টার মাইন্ড মাহফুজ সাহেব ছাত্র শিবিরের সংগঠনের একজন কর্মী এবং একজন নেতা। সেখান থেকে উনি আসছেন জামায়াত ইসলামীতে। যারা ছাত্র শিবিরে থাকে, আপনাদের অনেকের জ্ঞাতার্থে জানায় রাখি, যারা ছাত্র শিবিরে থাকে তাদের যখন ছাত্রত্ব শেষ হয়ে যায় তখন তারা জামাতে চলে যায়। তো উনি জামাত অনুসারী হইয়া কেন বললো আমাদের জামাত সম্পর্কে কটূক্তি? এটা একটা খেলা, অনেকেই বলতেছে, আমি বলি না। পুরো যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন তারা বুঝতেছে এবং তারা বলতেছে এটা একটা খেলা। এরকম খেলা আরো অনেক হবে। খেলা তো মাত্র শুরু, এখনো তো ইলেকশনের কোনো আওয়াজই দেয় নাই সরকার। এর আগে দেখবেন কত ঘটনা ঘটতে। দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যের মাধ্যমে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের অবস্থা তারা কিন্তু তাদের কথার মাধ্যমে বলতেছে। অন্যদিকে বিশেষ করে আমাদের দেশের যে সেনাপ্রধান তাকে নিয়ে
গত কিছুদিন ধরে 2 দিন ধরে আলোচনা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ সে একটি পোস্ট দিয়েছিল সেনাপ্রধানের বিপক্ষে এবং সে কিন্তু এখন তার বক্তব্যের মাধ্যমে অনেক কথা বলে। দর্শক শ্রোতা, সেনাপ্রধান এবং সেনাবাহিনী, অন্যদিকে হাসনাত, সার্জিস বলেন, ডক্টর ইউনূস বলেন, সবাই কিন্তু আমাদের দেশটাকে রক্ষা করার জন্য এবং আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে এবং ইতিমধ্যেও তারা এইসব করতেছে। এখন তাদেরকে নিয়ে অনেকে কিন্তু মানে ওই কথাগুলো বলে এবং এই কথাগুলোর কোনো ভিত্তি নেই এবং আপনারা যারা কিনা তাদের বিরুদ্ধে বক্তব্য দেয় সেই বক্তব্যগুলো আপনারা শুনবেন না। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি, তারা কিন্তু 24-এর আন্দোলনের মধ্যে আমাদের দেশটাকে স্বাধীন করেছিল। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।